কালকের যে ম্যাচ ছিল মুম্বাই এবং জামশেদপুর, সেখানে কিন্তু জামশেদপুর একটা বড় সড়ো ব্লান্ডার করেছে। নিয়ম জেনে হোক না জেনে হোক, ভুলবশত হোক বা যেভাবেই হোক না কেন, ব্লান্ডার হয়েছে। ডিটেলসে শেয়ার করবে এবং বেশ কিছু ট্রান্সফার রিলেটেড কিন্তু রুমার আপডেট রয়েছে, অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। দেখো, প্রথম বিষয়টা অবশ্যই কালকের ম্যাচটা। আমি যখন ম্যাচ শেষে ইনস্ট্যান্ট ভিডিও বানিয়েছিলাম, যেই মুহূর্তে এই চেঞ্জটা হয়েছিল কোথাও একটা মনে খটখাল লেগেছিল। বাট কী হয়, অনেক সময় তুমি হয় যে এত ম্যাচ দেখতে দেখতে রুলটা সবসময় মাথার মধ্যে থাকে না, বা আমরা কেউ রুল বুক খুলে তো খেলা দেখতে বসি না। তারপরে যখন ম্যাচ শেষ হয়েছে এবং মুম্বাই সিটি এফসি ফ্যানরা বা অন্যান্য ক্লাবের ফ্যানরা তারা গিয়ে বলতে শুরু করে যে এটা কি আদেও লেজিট ছিল, টুইটারে যখন প্রশ্ন উঠতে শুরু করে এবং যারা ফুটবল নিয়ে অনেক বেশি কালচার্ড তাদেরকে ট্যাগ করে যখন পোস্ট করা শুরু হয়, তখন রিপ্লাই আসতে শুরু করে আইএফটিডব্লিউসির তরফ থেকে বা মার্কাসের তরফ থেকে যে না, কখনোই কিন্তু এটা ঠিক জিনিস না। কারণ যাই হয়ে যাক না কেন, মাঠে তোমাকে 7জন ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু মিনিমাম রাখতে হবে। ম্যাক্সিমাম তুমি 11 রাখতে পারো, মিনিমাম তোমাকে 7জন রাখতে হবে। যদি সেই 7জনের মধ্যে কেউ লাল কার্ড দেখে, বা ধরে নাও তোমার 5জন চেঞ্জ হয়ে গেছে, তারপরে যদি কোনো প্লেয়ার আবারও ইনজুর্ড হয়ে অফ হয়ে যায়, সেটা অন্য বিষয়। বাট তোমাকে 7জন ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু রাখতে হবে। মানে সোজা কথায়, তুমি ম্যাচে 90 মিনিটের মধ্যে 4জনের বেশি ফরেন প্লেয়ার ইউজ করতে পারবে না অ্যাট দ্য সেম টাইম। টোটাল 6জনকে ইউজ করা যাবে ঘুরিয়ে ফিরিয়ে যা হোক করে। কালকে যেটা হয়েছে, যেহেতু একজন বিদেশি প্লেয়ার লাল কার্ড দেখেছিল, তো আরেকজন বিদেশি প্লেয়ারকে নামাতে গেলে কিন্তু একজন বিদেশি প্লেয়ারকেই পরিবর্তন করতে হতো। কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে পরিবর্তন করে বিদেশি প্লেয়ার নামানো যেত না। এটা ছিল নিয়ম, বাট এই নিয়মটাই কোথাও পুরোপুরি মানা হয়নি এবং সেখানে ইমরানের পরিবর্তে আমরা স্টিভেন উইচকে মাঠে নামতে দেখি। এখানে হয়ে যায় আসল সমস্যা। এবং তারপরে মুম্বাই সিটি এফসি কিন্তু অফিসিয়ালি কমপ্লেন লজ করেছে জামশেদপুরের বিরুদ্ধে, এবং রুল মোতাবেক, এর আগেও এই ঘটনা ঘটেছে, রুল মোতাবেক কিন্তু আইএসএল মুম্বাই সিটি এফসিকে 3 পয়েন্ট দেবে। এবং এই ম্যাচটা যেটা 1-1 গোলে শেষ হয়েছিল, সেই ম্যাচের রেজাল্ট পরিবর্তন হয়ে মুম্বাই সিটি এফসির পক্ষে কিন্তু 3-0 রেজাল্ট যাবে। এবার এখানে কালকে অনেকে প্রশ্ন তুলেছে, আমি দেখেছি টুইটারে অনেকে বলেছে, আমার কালকে ভিডিও যেহেতু আমি বলতে পারিনি, বাট আমি আমার কমেন্টকে পিন করে দিয়েছিলাম, তারও কিছু কমেন্টের রিপ্লাই এসেছে বা অন্যান্য কমেন্ট এসেছে যে জামশেদপুর না হয় ভুল করেছিল, বা খালিদ জামিল হয়তো সেই মুহূর্তে ম্যাচের টেম্পোতে বুঝতে পারেননি, কিন্তু তাকে বোঝানোর জন্য লোকজন রয়েছে, প্রত্যেকটা টিমেই থাকে, যার কাছে রুল বুকটা প্রতি ম্যাচে থাকে। উইদাউট রুল বুক তুমি মাঠের মধ্যে থাকতে পারবে না, কারণ অনেক সময় অনেক কিছুর রুলস থাকে, সেই রুলসগুলোকে মেনটেন করতে হয়। তো সেখানে যারা অফিসিয়ালস ছিলেন, 4th অফিসিয়াল, লাইন্সম্যান বা ম্যাচ রেফারি, তারা কেন বাধা দিলেন না, কেন তারা কোথাও এখানে ইন্টারফেয়ার করলেন না যে এই চেঞ্জটা করা যাবে না? তাহলে এখানে বলে রাখা ভালো যে রুলটা একটা ক্লাবকে দেওয়া হয় মেনটেন করার জন্য, যেটা বিশেষ করে প্লেয়ার রিলেটেড রুল, সেই রুলটা কিন্তু মেনে চলার দায় বা দায়িত্ব পুরোটাই একটা ক্লাবের থাকে, সেই টিমের থাকে, সেই কোচের থাকে বা স্টাফেদের থাকে, ইভেন কিছু কিছু সময় হয়তো প্লেয়ারদেরও থাকে। এবার এখানে রেফারিরা কিন্তু সরাসরি ঢুকতে পারে না, রুল বুক খুলে দেখাতে পারে না যে তুমি যে চেঞ্জটা করছো সেটা একটা লেজিট চেঞ্জ হচ্ছে না, তোমাকে এই চেঞ্জটা বন্ধ করতে হবে। সেখানে একটা কন্ট্রোভার্সি উঠতে পারে, তর্ক বিতর্ক হতে পারে। প্রথম আইএসএল সিজনে কালকে যেটা মার্কাস টুইট করেও জানিয়েছে যে মুম্বাই সিটি এফসি এবং পুনে সিটি এফসির মধ্যে একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল। তখন একটা টিমে অ্যাট দ্য সেম টাইম 5জন করে ফরেনার অ্যালাউ হতো, বাট পুনে সিটি এফসি কিন্তু 6জন ফরেনার অ্যালাউ, 6জন ফরেনারকে ইউজ করে ফেলেছিল। তো সেই ম্যাচটাও কিন্তু মুম্বাই সিটি এফসিকে ফুল পয়েন্ট দেওয়া হয়েছিল এবং পুনে সিটি এফসি ম্যাচটা জেতার ফলেও কিন্তু তাদেরকে হারতে হয়েছে। এবার এখানে অফিসিয়ালসদেরকে আমাদের এখানে দায়ী করে দেওয়াটা খুব ইজি, কারণ আমাদের এখানে অফিসিয়ালসরা দায়ী হওয়ার জন্যই বসে থাকে, কারণ তারা যে ধরনের ম্যাচ পরিচালনা করেন সেখানে তাদের দিকে আঙুল তুলে দেওয়াটা খুব ইজি। কিন্তু একটা টিমের কোচ যখন পরিবর্তন করছে, এতজন সাপোর্ট স্টাফ রয়েছে, এতজন মিলে এতদিন ধরে ইন্ডিয়ান ফুটবলে কাজ করছেন, এই নিয়মটাকে যদি কেউ ভুলে যায়, তাহলে সেই দায়িত্বটা, সেই দায়টা সোজা কথায় এটা কিন্তু তাদেরই নিতে হবে। অর্থাৎ এখানে পুরোপুরি যে দায়, সেই দায় কিন্তু জামশেদপুর এফসির। এবার সরাসরি বলছি, এখানে অফিসিয়ালসরা কিন্তু ইন্টারফেয়ার করতে পারে না। অফিসিয়ালসরা শুধুমাত্র ইন্টারফেয়ার করতে পারে, বা একজন 4th অফিসিয়াল ইন্টারফেয়ার করতে পারে যখন একটা প্লেয়ারের চেঞ্জ হচ্ছে, সেই অ্যাভেলেবেল চেঞ্জটা আছে কিনা, সেই প্লেয়ারটা বেঞ্চে আছে কিনা, তার সব কিছু ঠিকঠাক আছে কিনা, তার নখ থেকে শুরু করে অনেক কিছু চেক করে নেওয়া হয়, সমস্ত কিছু দেখে নেওয়া হয়। এবং অবশ্যই মাঠের মধ্যে 11জন প্লেয়ার থাকছে কিনা। এই কারণে যখন চেঞ্জ হয় তখন কিন্তু একটা প্লেয়ার বেরিয়ে আসার পরেই কিন্তু আরেকটা প্লেয়ার মাঠের মধ্যে ঢুকে। এই জিনিসগুলো শুধুমাত্র একজন অফিসিয়ালের দায়িত্বে থাকে, এর বেশি আর কিছু না। এবার এটা নিয়ে বিতর্ক হতে পারে, সুস্থ বিতর্ক অবশ্যই হোক, সেটা আমরা চাইও। কিন্তু আপাতত যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার ফলে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা 3-0 একটা
রেজাল্ট পেতে চলেছে এবং 3 পয়েন্ট পেতে চলেছে, এবং ভার্ডিক্ট কিন্তু খুব তাড়াতাড়ি এসে যাবে, যেহেতু খুব খুব কম সময় রয়েছে আমাদের লিগটা শেষ হওয়ার জন্য। এরপর যে কটা বিষয় রয়েছে সেগুলো কিন্তু পরপর কিছু ট্রান্সফার রিলেটেড কথা রয়েছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে একজন বিদেশি প্লেয়ার, টপ লেভেলের একজন বিদেশি প্লেয়ার ইস্টবেঙ্গল থেকে যাওয়ার পরে তো তার খেলাই খুলে গেছে জামশেদপুরের জার্সিতে। সেই ড্যানিয়েল চিমাচুগো কিন্তু চেন্নাই এনএফসির র্যাডারে রয়েছে এবং চেন্নাই এনএফসির তরফ থেকে একটা ভালো মতো অফার তাকে দেওয়া হয়েছে। এবং এই যে আপকামিং সিজন আসছে, মুম্বাই সিটি এফসির কথা তো আমি আলাদা করে বলেছি, চেন্নাই এনএফসিও কিন্তু পুরো টিমটাকে রিবিল্ড করার রাস্তাতে রয়েছে, পুরো টিমকে রিবিল্ড করবে। মানে সেখানে প্রায় 6 থেকে 7 জন ইন্ডিয়ান প্লেয়ার, যেটা কালকে মার্কাস টুইট করে জানিয়েছে, এবং একজন ফরেন প্লেয়ার কিন্তু আপাতত খুব ভালোভাবে কথাবার্তার জায়গাতে রয়েছে, হয়তো সেই সংখ্যাটা বাড়বে। এবং চেন্নাই এফসি কিন্তু টিমটাকে পুরো একটা রিসেপ দিতে চলেছে, এবং সেই রাস্তাতে এর আগে কিছু ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে আমরা কথা বলেছি। নতুন প্লেয়ার হিসেবে কিন্তু অবশ্যই ড্যানিয়েল চিমাচুগুর নামটাই উঠে এসেছে, এবং সেটাও কিন্তু ফুটি ট্রান্সফার অ্যারাউন্ড ইন্ডিয়া তারা এটাকে ব্রেক করেছে। দেখা যাক সেটা হয় কিনা। এবং চিমাচুগুকে কিন্তু ওয়েন কোয়েল তিনি ইস্টবেঙ্গল থেকে নিয়ে গেছিলেন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, এবং সেখানে গিয়ে চিমাচুগু অসাধারণ একটা পারফরমেন্স তুলে ধরেছিল, এবং কোথাও সেইবারে যে লিগ শিল্ড জেতা জামশেদপুর এফসি, সেখানে ভীষণভাবে কিন্তু চিমাচুগুর একটা অবদান ছিল, এবং তার সাথে গ্রেগ স্টুয়ার্টের একটা আলাদা লেভেলের ফর্ম চলেছিল। তো দেখা যাক সেই চিমাচুগুর সাথে আমরা আবারও ওয়েন কোয়েলকে একই সাথে কাজ করতে দেখি কিনা। দ্বিতীয় যে প্লেয়ার রয়েছে তাকে কিন্তু পাঞ্জাব এফসি টার্গেট করছে, মহিতোষ রায়, ইস্টবেঙ্গলের প্লেয়ার। রেগুলার বেসিসে এই প্লেয়ারটাকে নিয়ে অনেকে কথা বলে যে এই প্লেয়ারটার ফুল পোটেন্সিয়াল রয়েছে, বাট তারপরেও তাকে ইউজ করা হয় না কেন? লাস্ট সিজনেও হয়েছিল যে সিনিয়র টিমে ডাকার পরেও তাকে ঠিকঠাক করে সুযোগ দেওয়া হয়নি, পরে আবারও রিজার্ভ টিমে পাঠিয়ে দেওয়া হয়। এই সিজনেও কিন্তু শুরু থেকে একটা আশা ছিল অনেকের যে মহিতোষ সিনিয়র টিমে খেলবে, তার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, সেন্ট্রাল মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ডে খুব ভালো খেলতে পারে, যথেষ্ট পরিমাণে হাই ট্যালেন্টেড একটা প্লেয়ার। বাট কোথাও ইস্টবেঙ্গলে কিন্তু সেই সুযোগটা পাচ্ছিল না, বা তাকে সেই সুযোগটাও দেওয়া হচ্ছিল না। যেখানে অজয় ছেত্রীর মতো একটা কি বলবো খুবই নিম্নমানের প্লেয়ারকে আমরা ইস্টবেঙ্গল জার্সিতে রেগুলার খেলতে দেখি, তারপরে মহিতোষের মতো একটা কোয়ালিটিওয়ালা বাঙালি প্লেয়ারকে আমরা কোথাও বাইরে বসতে দেখি। তো এই জিনিসটা আপাতত চলছিল, কিন্তু সেটা হচ্ছে না, কারণ এই সিজনে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এবং পাঞ্জাব এফসির তরফ থেকে কিন্তু মাল্টি ইয়ারের একটা কন্ট্রাক্টের অফার তার কাছে রয়েছে, সেটাই হয়তো মহিতোষ ফাইনালি সিগনেচার করতে যাচ্ছে। যদি সেটা হয় তাহলে পাঞ্জাবকে এখানে বলতে হয় যে বাংলা থেকে বা অন্যান্য জায়গা থেকে ইয়াং প্লেয়ারদেরকে তুলে নেওয়া বা কোথাও কোয়ালিটি প্লেয়ার খোঁজার কাজটা কিন্তু পাঞ্জাব দীর্ঘদিন ধরে করে আসছে, এবং এই সিজনেও বা আগামী সিজনেও সেটা খুব ভালোভাবে জারি থাকছে। আর লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নোয়া সাদাউই, যেটা 9-10 স্টপেজের তরফ থেকে অফিসিয়ালি তারা ব্রেক করেছে যে নোয়া সাদাউইকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি মাল্টি ইয়ার ডিলের জন্য আপাতত প্রস্তাব পাঠিয়েছে। এবার নোয়া সাদাউই যে দল ছাড়তে পারে এই গুঞ্জনটা কিন্তু কয়েকদিন আগেও ছিল, ওড়িশা এফসির রিউমারটা বেরিয়ে আসে, পরে জানা যায় যে না, সেটার মধ্যে খুব একটা সত্যতা নেই। কিন্তু আপাতত যেটা জানা যাচ্ছে 9-10 স্টপেজের তরফ থেকে যে কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু তার সাথে কথাবার্তা চালাচ্ছে মাল্টি ইয়ার ডিলের জন্য। এবার কেরালাতে কিন্তু প্লেয়ার দরকার, ওই যে লেফট উইং পজিশনটা বহুদিন ধরে কিন্তু উইংয়ে একটু টালমাটাল সিচুয়েশন রয়েছে, এবং অবশ্যই আমরা আগামী সিজনে জানি যে লুনা আসবে কি আসবে না সেটা পরের ব্যাপার। যদি নোয়া এসে যায় একটা ব্রিলিয়েন্ট সিগনেচার করতে পারবে আন্ডার ইভান ভুকোভানোভিচ, কিন্তু নোয়া অসাধারণ পারফরমেন্স দিতে পারে, যে ধরনের ইভান অ্যাটাকিং মাইন্ডেড একজন কোচ। এবং অবশ্যই এই সিজনে দিমিত্রি ডিয়ামান্টোকোস তো রয়েছে, বাট পরের সিজনে থাকবে কিনা ডাউট রয়েছে। মুম্বাই সিটি এফসির তরফ থেকে একটা ভালো অফার রয়েছে, এবং ফেডার সেডনিচ তাকেও কিন্তু কন্টিনিউ করানো হবে না। তো উইংয়ের জায়গাটা কিন্তু ভীষণভাবে দুর্বল রয়েছে আপাতত কেরালা ব্লাস্টার্সের। তো সেই জায়গাতে যদি নোয়া সাদোই ঢোকে তাহলে কিন্তু একটা ব্রিলিয়ান্ট সিগনেচার কেরালার জন্য হয়ে যাবে। দেখা যাক সেটা হয় কিনা। তো এর বেশি আর কিছু আর ডিটেলসে বলার নেই। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।